নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন এসএসসি মামলার নিয়োগের রায়। 2016 সালে এন্টায়ার এসএসসির প্যানেল সেখানে ক্যান্সেল করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগ হয়েছিল, কর্মচারী নিয়োগ হয়েছিল, এন্টায়ার প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। 25,000-এর ওপর নিয়োগ বাতিল হয়ে গেছে। এই নিয়ে আজকে রাজ্য রাজনীতি তোলপাড়। স্বাভাবিক, সবে প্রথম পর্বের ভোট গেছে। বঙ্গে মাত্র 3টে কেন্দ্রে ভোট হয়েছে, পুরো ভোট পড়ে। তার মধ্যেই এই রায় স্বাভাবিকভাবেই এই সরকারের কাছে বিরাট বড় ধাক্কা। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন তিনি এটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন এবং সরাসরি উনি যে সমস্ত বিচারপতি বা যে রায় হয়েছে বা বিচারপতিরা যে রায় দিয়েছেন সেখানে কিন্তু উনি সেটা বলেছেন যে বিজেপি পুরো এন্টায়ার বেছে বেছে বিচারপতিদের পাঠিয়েছে এবং সেখান থেকে রায় আসছে। এই রায় উনি মানেন না, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। দেখুন, রায় সম্পর্কে তো আপনারা সবাই জেনে গেছেন, বহু চর্চিত। আমাদের আজকে আজকে যে শিরোনামটা দিয়েছি বা সেটা হচ্ছে খেল খতম। জয় বাবা ফেলুনাথের থেকেই এটা আমার ধার করা শব্দ। আপনারা জয় বাবা ফেলুনাথের যে স্ক্রিনশট সেটাও আমি সেখানে লাগিয়েছি, যে শেষে জয় বাবা ফেলুনাথের এটা দিয়ে শেষ হয়েছিল মগনলাল মেঘরাজের খেল খতম। তো এখানে দাঁড়িয়ে আমি এটা বলার জায়গা হচ্ছে যে কারণ তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার করে যে উচ্চারণটা করেন সেটা হচ্ছে খেলা হবে। নানাভাবে সেখানে ভোটে জিতলেও বলেন খেলা হবে, খেলার মাঠে গিয়েও বলেন খেলা হবে, কেউ ধরা পড়লেন বলেও খেলা হবে, কেউ ছাড়া পেলেও বলেও খেলা হবে। সেই জন্য আমি এটা ট্যাগলাইন দিয়েছি, খেল খতম। কারণ আপনাদের কেন বলছি, যে এই যে ভোট প্রক্রিয়া চলছে, ফলে সেখানে নানা ইস্যু তৃণমূল কংগ্রেসকে আর কি গলায় সমস্ত দড়ির ফাঁসের ক্রমশ কঠিন হচ্ছে। সেখানে দাঁড়িয়ে অন্যতম বড় ইস্যু ছিল হচ্ছে দুর্নীতি, এবং তার সঙ্গে ছিল হচ্ছে সন্দেশখালী মহিলাদের ওপর অত্যাচার বা সন্দেশখালী জমি লুট, সেটা ছিল। কিন্তু দুর্নীতি অন্যতম বড় ইস্যু ছিল। এবার দুর্নীতি যে ইস্যুগুলো ছিল সেখানে দাঁড়িয়ে সেই জায়গাটা অন্যতম ছিল শুধুমাত্র অভিযোগ, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করেছিলেন যে এই দুর্নীতিকে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ছোটোখাটো ঘটনা, একটা ভুল সেই করে নিজেদের আড়াল করার চেষ্টা করছিলেন, বা সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তার থেকে আর কি বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কোনো সময় পুরো জিনিসটা পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপিয়ে দিচ্ছিলেন যে আমরা জানি না, পুরো এন্টায়ার দোষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। কোনো সময় কেউ দু একজন লোভী এই কথা বলা হচ্ছিলেন। তৃণমূলের মুখপাত্ররা বলছিলেন আমরা ভুল শুধরে নেব। কিন্তু এবং যেটা দেখানো যাচ্ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমরা কারোর চাকরি খাবো না কথাটাই উনি বলেছিলেন। কারণ এখানে অন্যতম বড় যেটা অভিযোগ এতদিন ছিল, আজকে তো সেটা প্রমাণিত আদালতের রায়ের পর, যে যারা অযোগ্য প্রার্থী তাদের চাকরি দেওয়া হয়েছে এবং অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পদ সৃষ্টি করা হয়েছে। এবং সেই অযোগ্য প্রার্থীদের বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস জানে যে এটা একটা আনরেস্ট তৈরি হবে, সেই জন্য তৃণমূল সবসময় চাইছিল এই অযোগ্য প্রার্থীরাও যাতে আর কি তাদের চাকরিটা না যায়। কিন্তু দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায় দিল সেটা বলতে পারেন ছোটোখাটো বিস্ফোরণ। শুভেন্দু অধিকারী যে বিস্ফোরণের কথা বলেছিলেন সেটা কিনা জানি না, কারণ সেটা তো একটা রাজনৈতিক বিস্ফোরণের কথা হয়তো উনি ইঙ্গিত করেছিলেন। কিন্তু এইটা ভরা ভোটের বাজারে এটা কিন্তু সত্যি করেই বিস্ফোরণ। কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু আর কি হঠাৎ করে এই রায় আসবে এটার জন্য একেবারেই প্রিপারেশানে তাদের ছিল না। নানা আর কি ইস্যুতে তারা ইতিমধ্যেই কোণঠাসা। কারণ এটা কেন বিস্ফোরণ আমি বলছি, প্রথমত যে তৃণমূল কংগ্রেস যেটা আর কি একটা লজিক দাঁড় করানোর চেষ্টা করছিল, এটা বিচ্ছিন্ন ঘটনা বা কিছু নয়, কিন্তু এই রায়ের ফলে দেখা গেল যে ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগকে ঘিরে। এবং রায়ে যেটা বলা হয়েছে যে 17টা পদ্ধতি মেনে এখানে দুর্নীতি করা হয়েছে, 17টা পন্থা অবলম্বন করেছিল। ওএমআর শিটের জালিয়াতি থেকে শুরু করে এবং যাদের ওএমআর শিটের তালিকায় নাম ছিল না, যাদের লিস্টে নাম ছিল না, তাদের আর কি চাকরি দেওয়া হয়েছে। আরটিআই করে যারা দেখতে চেয়েছিলেন তাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে, 0টাকে 48 করা হয়েছে। 17টা এরকম জালিয়াতির পন্থা বার করা হয়েছিল। পুরোটা আর কি ছোটোখাটো কোনো ভুল নয়, এটা সংগঠিতভাবে
চাকরিটাকে দুর্নীতি হয়েছে, চাকরিটাতে লুট হয়েছে, এবং সেখানে একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হিসাবে জেলে আছেন এবং বহু আধিকারিকরা ইতিমধ্যে প্রায় 17 জন জেলে আছেন। তো সেখানে দাঁড়িয়ে এই যেটা মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছিলেন বা দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলেন, তো আজকের পর সেই দায় ঝেড়ে ফেলা যাবে না, এটা হচ্ছে প্রধান কাজ। এবং সেই জল আরও উপরের দিকে গড়াতে শুরু করবে। অলরেডি বিরোধী দলের নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রীর দিকেই কামান দাগতে শুরু করে দিয়েছেন। তৃতীয়ত, যেখানে বলা হয়েছে যে 4 মাসের মধ্যে যারা অযোগ্য প্রার্থী হিসাবে চাকরি পেয়েছেন তাদের সুদ সমেত টাকা ফিরিয়ে দিতে, এটা কিন্তু ভয়ঙ্কর। কারণ এক একটা টাকার পরিমাণ আমরা যদি দেখি, যারা শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন তারা যদি 12% সুদ সহ মেলাতে হয়, এটা প্রচুর টাকা, প্রায় 40-50 লক্ষ টাকা, যেটা 4 মাসের মধ্যে তাদের আর কি এই টাকা ফেরত দেওয়া মানে। এবং তাছাড়া তাদের যে সামাজিক অবস্থান সেটা তাদের নষ্ট হয়ে যাবে। যে চাকরি চুরি বা তারা চাকরিটা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এটা যখন আর কি এলাকার মানুষের কাছে চলে যাবে, ফলে তাদের সেই জায়গায় সামাজিকভাবেও কিন্তু তারা কোণঠাসা হয়ে যাবেন, ব্যাকঘরে হয়ে যাবেন। শুধুমাত্র আর কি টাকা দেওয়া নয়, সেটা সামাজিকভাবে তাদের অবস্থানও কিন্তু নড়ে যাবে। এবং তৃণমূল নেত্রী এটা জানেন বলেই তিনি বলছেন যে তিনি শেষ পর্যন্ত দেখবেন এইভাবে টাকা দেওয়া কেন সম্ভব নাকি, আমি এটা সুপ্রিম কোর্টে যাব, সে যেতেই পারেন। কারণ এই মনে রাখতে হবে, এই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে আজকে রায়টা দিল, সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু গঠন করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যখন অনেকগুলো মামলা যায়, তখন সুপ্রিম কোর্টই হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চটা গঠন করে দেয়, যাতে এবং তাদের বলা হয় 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার বিচার শেষ হতে, এবং তার আগেই কিন্তু দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই বিচার প্রক্রিয়া শেষ করে রায় দিয়েছে। এই যে সুপার নিউমেরিক, যেটা দেখানো গেছে যে এই যে অবৈধ যে নিয়োগ, সেটা সরকার বারবার করে সেই নিয়োগ যাতে যারা অবৈধভাবে নিয়োগপত্র পেয়েছে তাদের চাকরি যাতে না চলে যায়, সেটা সরকার নানাভাবে আটকানোর চেষ্টা করেছিল। সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে করেছিল, সেটা সুপ্রিম কোর্টে করেছিল, যাতে এদের চাকরিটা থাকে। এবং বারবার বলা হচ্ছে এরা তো এতদিন চাকরি করেছেন, তার প্রসেসের সঙ্গে তার মিলে গেছেন, তাদের কিভাবে যায়। এই জন্য 5000 সুপার নিউমেরিক পদ সৃষ্টি করা হয়েছিল, সেটা ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি তাও 5000 মানুষের মতো তাদের চাকরিটা তাদের বাতিল করেছিল, কিন্তু দেবাংশু বসাক তো বলেছে পুরো প্যানেলটাকেই ক্যান্সেল করে দিতে। হ্যাঁ, তার সঙ্গে হয়তো একই সঙ্গে সে পুনর্মূল্যায়নের কথা বলেছে, ওএমআর সেটার সঙ্গে মিলিয়ে, সেখানে যখন তারা ভাইবা দিয়েছে সেটার সঙ্গে মিলিয়ে যে পুনর্মূল্যায়নের প্রসেসের কথাও তাদের বলা হয়েছে। কিন্তু তার সঙ্গে যেটা তৃণমূলের সরকারের কাছে প্রধান উদ্বেগ, উনি কিন্তু বলেছেন যে এই যে সুপার নিউমেরিক যে পদ, সেগুলোর আর কি যারা এই সুপার নিউমেরিক পদের যে সমস্ত সরকারি আধিকারিক যারা এগুলো সুপার নিউমেরিক পদের নির্দেশ দিয়েছেন, তাদেরকেও তদন্তের আওতায় আনতে পারবে সিবিআই, তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। ফলে এবং আমরা জানি এই যে সুপার নিউমেরিক পদ, সেটা কিন্তু মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। জিনিসটা এতদিন পর্যন্ত যে এটা পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে এসে যে থেমে যাচ্ছিল, এরকম একটা জিনিস যেটা তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছিল যে পার্থ চট্টোপাধ্যায় দল এর সঙ্গে যুক্ত নয়, পার্থ চট্টোপাধ্যায়কে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। ফলে পার্থ চট্টোপাধ্যায়কে এসে ঠিক আর কি ভোটের প্রসেস শুরু হয়ে যাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় এসে কিন্তু জলটা থেমে গেল না, জলটা কিন্তু আরও দ্রুত গড়াতে শুরু করেছে। এটাই তৃণমূল কংগ্রেসের ভয়। তৃণমূল কংগ্রেসের ভয় যে এবার জেলায় যে নেতারা যখন জেলায় জেলায় ঘুরবেন, ফলে যারা চাকরি দিয়ে টাকা দিয়ে আর কি চাকরি পেয়েছেন, এদের এখন টাকা ফেরত দিতে হবে। ফলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা বা এলাকার নেতা নেত্রী যারা টাকা নিয়েছেন বা কলকাতায় কেউ যদি নিয়ে থাকেন, তারাও কিন্তু এবার ছুট পাবেন না, তাদেরও কিন্তু এভাবে দৌড়াতে হবে। থার্ড, পুরো সরকারটা কিন্তু আর কি দুর্নীতির অভিযোগ বৃত্তে চলে এলো। অভিযোগ নানা জায়গা থেকে উঠতে অলরেডি শুরু করে দিয়েছে। সেটা মুখ্যমন্ত্রী, যেটা আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী একদিন আগেই বলেছিলেন যে এটা তো লোকসভা নির্বাচন, আমি কেন হিসাব দেবো, এটা হিসাব দেবে তো নরেন্দ্র মোদী। ঠিকই বলেছিলেন, এটা তো বিধানসভার নির্বাচন নয়, এটা তো লোকসভার নির্বাচন, ফলে হিসাব তো নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারকে দিতে হবে গত 5 বছর বা 10 বছর জুড়ে তারা কী করেছেন। কিন্তু এখানে ন্যারেটিভটা বারবার করে তৃণমূল কংগ্রেসের ঘাড়েই কিন্তু পড়ে যাচ্ছে।
এবং এই যে দুর্নীতি এতদিন ধরে যেটা অভিযোগ ছিল সেটা কিন্তু আজকে রায়ের পর সেটা প্রমাণিত, এবং সেখানে যে ছত্রে দুর্নীতির অভিযোগ এসছে সেটা কোনো ছোটো ঘটনা নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা দেখা যায় এটাতে সংঘবদ্ধভাবে দুর্নীতি হয়েছে, এবং এটার রুট আরও কত দূর, সিবিআই এবার আরও তেড়ে ফুঁড়ে নামবে কি না সেটা তো কয়েকদিনের মধ্যেই, আজকে রায়ের যে কপি পাবে সিবিআই কালকে পরশুর মধ্যেই আরও 10 জনকে ডেকে পাঠাবে কিনা আমরা জানি না। ফলে মারাত্মক হারে চাপ সেটা সরকারের উপর নিয়ে এলো। তাই জন্য আমি বলছি এবার এই যে খেলা, এটাকে কি ঘোরাতে পারবে তৃণমূল নেত্রী, নাকি একটা আমরা যেটা সত্যজিৎ রায়ের ভাষাটাকে ধার করে বলি খেল খতম, যে যে দুর্নীতির যে বৃত্ত সেটা কি সম্পূর্ণ টানা হয়ে গেল আমরা জানি না। এই আলোচনা চলতেই থাকবে, আমরা দেখতে পারবো তৃণমূল এই চাপ থেকে এই মুক্তি আসে কিনা, জনতা জনার্দন কি রায় দেন, তারা কি খেল খতম করেন নাকি এই খেলা চলবে, এই স্লোগানের সঙ্গেই থাকেন। এটা আমরা জানবো যখন 4 জুন ভোটের আমরা ফল বেরোবে, তখন আমরা জানতে পারবো বাংলা কি চায়। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।